ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। করোনার প্রথম ধাক্কায় অপ্রাতিষ্ঠানিক খাতের ৬২% কর্মজীবী চাকরি হারিয়েছিলেন। এদের মধ্যে এক মাসের বেশি কর্মহীন ছিলেন ৮৫% শ্রমিক, আর ১৪% কর্মহীনের নতুন কাজে ফিরতে সময় লেগেছে ৪ মাসেরও বেশি সময়। গার্মেন্টস কর্মী, বিদেশ ফেরত অভিবাসী, পরিবহন শ্রমিক, হোটেল রেস্টুরেন্ট কর্মী সহ ৮টি খাতের উপর জরিপ চালিয়ে এই তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সকালে সিপিডি ও অক্সফার্ম আয়োজিত ভার্চুয়াল সংলাপে আরও বলা হয়, সেবা খাতে কাজ হারানোর বেশিরভাগই কৃষি কাজে নিজেদের নিয়োজিত করেছেন। নতুন কাজে শ্রমঘণ্টা কমে যাওয়াতে গড় উপার্জনও বড় ধাক্কা লেগেছে। গবেষণা বলছে, করোনায় কাজ হারানো ৪৫% পরিবারের উপার্জনই কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরতে পারেনি। সিপিডি বলছে, করোনায় দুর্গত ৫২% পরিবারকে বাধ্য হয়ে খাদ্য কেনায় ছাড় দিতে হয়েছে। পরিবারগুলো এই সময় ধার করে দিন পার করেছে। কোনো কোনো পরিবারের ঋণ দ্বিগুণ হয়েছে, কিন্তু সরকারি সহায়তা পৌঁছেছে মাত্র ২০% পরিবারে। প্রায় ৬২% মতন মানুষ বলেছেন যে তারা কখনো না কখনো এই কর্মসংস্থান হারিয়েছেন। এই কর্মসংস্থান তারা যখন হারিয়েছেন, এটা হয়তো সবাই একই সময়ে হারাননি, তবে বেশিরভাগ মানুষই গত বছরের যে এপ্রিল এবং মে মাস, সেই সময়টা হারিয়েছে, যখন আমাদের এখানে সাধারণ ছুটি বা লকডাউনটা চলছিল, এবং অনেকে আবার তারপরেও হয়তো হারিয়েছেন, কিন্তু বড় অংশটাই এপ্রিল এবং মে মাসের দিকে। করোনার ধাক্কায় চাকরি হারিয়েছেন দেশের বিনোদন পার্কগুলোর ১৫,০০০-এরও বেশি শ্রমিক। অন্যদিকে ব্যবসা বন্ধে অনিশ্চয়তায় পড়েছে ২৫,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে গড়ে ওঠা এই খাত। গত দুই ঈদ, পহেলা বৈশাখ সহ উৎসবের সব উপলক্ষেই বন্ধ ছিল বিনোদন কেন্দ্র। উদ্যোক্তারা বলছেন, এখন শেষ ভরসা সামনের ঈদ, তা না হলে অর্ধেক বিনোদন কেন্দ্রই গুটিয়ে ফেলতে হবে। দেশ জুড়ে বেসরকারি খাতের প্রায় শতাধিক বিনোদন কেন্দ্র। করোনায় বন্ধ সবগুলোই, আর এতে দুই ধরনের বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। একদিকে আয় নেই, আরেকদিকে রাইড সচল রাখতে টাকা খরচ হচ্ছে। অনিশ্চয়তার মধ্যেই আছে যে এই ঈদটা আমরা পাবো কিনা। রাইডগুলো না চলার কারণে অনেক রাইডই আমাদের নষ্ট হওয়ার পথে। মেইনটেনেন্স যদিও বন্ধ, তবু আমরা করে যাচ্ছি, অন্তত সপ্তাহে 2 দিন আমরা করে যাচ্ছি। এটার পিছু একটা বেশ বড় খরচ প্রতিদিনই করতে হচ্ছে। করোনায় থমকে আছে জীবন, শিশুরাও ঘরবন্দি। থেমে আছে এই রাইডগুলো। কাজ নেই, তাই শ্রমিকেরও প্রয়োজন নেই। তথ্য উপাত্ত বলছে, এ খাতে কাজ করতেন প্রায় ২০,০০০ শ্রমিক কর্মচারী। অর্ধেকেরও বেশি মানুষের এখন চাকরি নেই। মালিক শ্রমিক মিলে ৯০ থেকে ১০০ জন লোক এখানে কাজ করতাম। এখানে অনেক শিক্ষিত ছেলেপেলেও ছিল। এখন অনেকে বাদাম বিক্রি করে সবাই বেকার বসে আছে, পার্কের দিকে চেয়ে আছে কবে খুলবে। এখন আমরা কি করব, আমরা কিং করতে মিউল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশনের হিসেব বলছে, ছোট আকারের বিনোদন পার্ক স্থাপনে অন্তত ১০০ কোটি টাকার বিনিয়োগ দরকার হয়। এর চেয়ে বড় হলে পুঁজি হতে হবে ন্যূনতম ৫০০ থেকে ৮০০ কোটি টাকা। কিন্তু এ বিপুল পরিমাণ বিনিয়োগ অলস পড়ে আছে বছরের বেশি সময় ধরে। লোকসান সামলাতে না পেরে বন্ধ হয়ে গেছে ৩০%-এরও বেশি পার্ক। বন্ধ থাকার জন্য এই টোটাল ইনভেস্টমেন্টটা আসলে আমাদের হুমকির মুখে পড়ে যায়। প্রায় ১-১.৫ বছরের মতন যে একটা ধাক্কাটা 20-30% কিন্তু পার্ক কিন্তু বসে গেছে অলরেডি। এই ঈদও যদি করতে না পারে, আরো 10-20% কিন্তু আপনার চলে যাবে। অনেক লোক কিন্তু এখানে এমপ্লয়মেন্ট হারাবে। কয়েক দফা প্রণোদনা বাস্তবায়নাধীন থাকলেও এখন পর্যন্ত সে সুবিধাও পাননি এ খাতের কেউই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বেনামি ঋণ ঠেকাতে বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকটিতে জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর ফলে ব্যাংকটি চাইলেই এখন আর কোনো ঋণ দিতে পারবে না, আর চাইলেও ইচ্ছে মতো যে কাউকে নিয়োগ দিয়ে ব্যাংক পরিচালনা করতে পারবে না। এছাড়া শীর্ষ গ্রাহকদের ঋণ আদায়ে তদারকি জোরদার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সোমবার এই নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে বেসরকারি খাতের এই ব্যাংকে নিয়মে ফেরাতে চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটিকে পরবর্তী ঋণ দিতে হলে আমানতে বড় প্রবৃদ্ধি অর্জন করতে হবে, পাশাপাশি ঋণ আদায়ে আগের চেয়ে বাড়াতে হবে। মহামারীতে উন্নয়ন বাজেট কেমন হবে, এই নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবি ইউসুফ। অধ্যাপক এম আবি ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের তালি খাতায়।
আমরা উন্নয়ন বাজেট নিয়ে আজকে আলোচনা করব আপনার সঙ্গে। আমরা দেখি যে প্রতি বছরই উন্নয়ন বাজেটে এক ধরনের প্রবৃদ্ধি আছে, বাড়ছে। গতবারের উন্নয়ন বাজেটে 2,05,145 কোটি টাকা ছিল, এবছর হয়তো বা বাড়বে। এবারের উন্নয়ন বাজেটের ধরনটা কেমন হওয়া উচিত তাহলে? অথবা ইউসুফ, আপনাকে শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ। আসলে খুবই একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যদিও গত বছর যে কোভিড মহামারীর সময় থেকেই এবং এই বছরের বাজেটের ট্রেন্ডটা মোটামুটি একই রকমই আমরা আশা করছি। যদিও গত বছর সেরকম কোনো আসলে প্রস্তুতি ছিল না, যে হঠাৎ করে এরকম একটা মহামারী চলে আসার ফলে অনেকটা অপ্রস্তুত অবস্থায়, অনেকটা তথ্য উপাত্ত না থাকা অবস্থায় সরকারকে বাজেট করতে হয়েছে। এই বছর কিন্তু অনেকটা প্রস্তুতি নিয়ে এবং সরকারের হাতে বেশ সময় নিয়ে এই বছরের বাজেটটা করতে যাচ্ছে। তো সেখানে আমরা যতটুকু ইঙ্গিত পেয়েছি যে 6 লক্ষ কোটি টাকার একটা বাজেট এই বছর আসবে, এবং আপনি প্রসঙ্গতেই বলেছেন যে উন্নয়ন বাজেট যেটি সেখানে কি ধরনের হতে পারে। তো আমাদের কিছু যেমন অনেকগুলো প্রজেক্ট আছে, আপনি জানেন যে প্রায় 1200 থেকে 1500 প্রজেক্ট থাকে উন্নয়ন বাজেটের আওতায়। তো যেহেতু এখন এক ধরনের মহামারী চলছে এবং এটাও আসলে অনিশ্চিত অবস্থা, কোন দিকে যাবে ঠিক আমরা বুঝছি না। তো সেই জন্য আমরা মনে করি যে এই উন্নয়ন বাজেটের যে সমস্ত প্রকল্পগুলো খুবই দরকার, যেগুলোর গুণগত মান যাচাই করে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ যে সমস্ত উন্নয়ন প্রকল্প সেগুলো হাতে নেওয়া উচিত, এবং যেই ধরনের বাজেট অর্থাৎ কাজগুলো পরে করলেও হবে, লং টার্ম বা মিডিয়াম টার্মে করলে হবে, সেরকম একটু অন্তত প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় উন্নয়ন বাজেট সেই সব জায়গায় টাকা ছাড় করা আপাতত থামানো উচিত। কিন্তু এবারের বাজেটে বরাদ্দের জায়গায় সবচেয়ে বেশি বরাদ্দের কথা বলা হচ্ছে স্বাস্থ্য খাত, সবার জন্য খাদ্য নিশ্চিতকরণ, কর্মসৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ, এসব কথাই বলা হচ্ছে। এবং কোভিড পরবর্তী জায়গায় যেন বাংলাদেশ দ্রুত উঠতে পারে সেজন্য বলা হচ্ছে স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ দরকার। আপনি কি মনে করেন? জি, অবশ্যই। আপনি জানেন যে আমাদের যেটি বলা হয় অপারেটিং এক্সপেন্ডিচার এবং যেটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, তো সেখানে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি হয়তো স্বাস্থ্য খাতে একটা ডেভেলপমেন্ট বাজেটের আন্ডারে একটা হসপিটাল আপনি হয়তো করলেন, কিন্তু সেখানে যদি আপনার রেভিনিউ খাতে আপনার যদি লোকবল নিয়োগ না করা হয়, তাহলে কিন্তু আবার ওই হসপিটাল বা যন্ত্রপাতিগুলো কিন্তু কাজে লাগবে না। সেই জন্য দুটোর সাথে আসলে সমন্বয় নিয়েই আসলে আমাদের কাজ করতে হবে। এবং প্রসঙ্গতই এই বছর, গত বছর থেকে আমরা দেখছি যে স্বাস্থ্য খাতকে একটি অন্তত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যেটি আমরা দেখেছি যে হেলথ বাজেট 1% অফ আওয়ার জিডিপি হয়তো এই বছরও বাড়াবে। তবে শুধু বাজেটটা বাড়ালে হবে না, কিন্তু এই বাজেটটা যাতে আমরা ব্যয় করতে পারি এবং সেই ক্যাপাসিটিটা যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকে, সেই ক্যাপাসিটিটাও কিন্তু আমাদের বাড়াতে হবে। এবং প্রসঙ্গতই স্বাস্থ্য মন্ত্রণালয় অগ্রাধিকার পাবে, এবং আমাদের যে কর্মসংস্থান খাত, সেই জায়গাটাও আমাদের, আপনারা জানেন যে গ্রোথ হচ্ছে কিন্তু সেই অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে না, বিনিয়োগকে আমরা ওইভাবে আকৃষ্ট করতে পারছি না। তো সেই জন্য আমাদের যে একটা এনাবলিং এনভায়রনমেন্ট বিনিয়োগের জন্য, সেটা যদি করতে হয় আমাদের ডেভেলপমেন্ট বাজেটে আমাদের খরচ করতেই হবে। আমাদের এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের এমনি যে সমস্ত রাস্তাঘাট, সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। আর আমরা যদি মনে করি ডেভেলপমেন্ট বাজেটে যদি কিছু যে সমস্ত ডেভেলপমেন্ট বাজেটগুলো অন্তত কর্মসংস্থানের সাথে জড়িত, তো সরকারের যদি ব্যয় সেখানে বৃদ্ধি করা হয়, তো অন্যদিকে কিন্তু ইনডিরেক্টলি আমাদের কর্মসংস্থানের সুযোগও কিন্তু সৃষ্টি হবে। একটি বিষয় আপনাকে জানতে চাই, আজকেও সিপিডি তাদের একটা প্রেজেন্টেশন দিয়েছে, সেখানে বলেছে যে করোনার প্রথম ধাক্কায় 62% অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মীরা কাজ হারিয়েছেন, এবং তারা বেশিরভাগই আবার কৃষিতে পুনর্বাসিত হয়েছেন। তো এই সময় আসলে আমাদের কৃষির গঠন পরিবর্তনের জন্য আমাদের এখানে বাড়তি বিনিয়োগ অথবা মনোযোগ দরকার কিনা, আপনি কি মনে করেন এখানে? না, অবশ্যই। আপনি আমাদের যেমন কয়েকটি খাত তো খুবই আমাদের অগ্রাধিকারমূলক খাত আছে, স্বাস্থ্যের কথা বললাম, কর্মসংস্থানের কথা বললাম, কৃষির কথা বললাম, এবং দেখেন এই মহামারীর মধ্যে কিন্তু আমাদের কৃষকরা একটা বড় আমাদেরকে কিন্তু সুবিধাজনক অবস্থায় রেখেছে। তো সুতরাং সেখানে আমাদের যে কৃষিতে যে উন্নয়ন বাজেটের যে বরাদ্দ, সেটা ঠিক রাখতে হবে। তো সেখানে আরেকটি যেটি আমি বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে সরকারের যে বিনিয়োগ, সরকারের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেই কাজগুলো যেহেতু মানুষের, আপনি দেখেছেন রিপোর্টে যে 62% মানুষ
তারা কোনো না কোনোভাবে কিন্তু তাদের কর্মসংস্থান হারিয়েছেন। সুতরাং সেই মানুষগুলোকে যদি সরকারের যে সমস্ত কর্মসংস্থানমূলক কাজে যদি আমরা তাদেরকে নিয়োগ করতে পারি, তাহলে একদিকে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হবে, আবার সাধারণ মানুষের কিন্তু কর্মসংস্থানের সুযোগও হবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আশা করি যে আগামী বাজেটের যে উন্নয়ন বাজেটে সেই দিকগুলো মানে চিন্তা করা হবে, এবং অবশ্যই আমাদের যে রেভিনিউ বাজেটের সাথে যাতে এমন না করা হয় যে উন্নয়ন বাজেটে আমি একটা হসপিটাল করলাম অথবা একটা যন্ত্রপাতি করলাম, কিন্তু সেখানে কোনো টেকনোলজিস্ট নাই, সেখানে রেভিনিউ খাতে আবার লোক নিয়োগ করা যাচ্ছে না। সুতরাং এই দুটো সমন্বয় রেখেই আমি মনে করি যে যেগুলো আমাদের খুবই অবশ্যম্ভাবী, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই অনেক বেশি সংখ্যক প্রকল্প না নিয়ে গুণগত মানসম্পন্ন প্রকল্পগুলো হাতে নেওয়া উচিত। জি, অবশ্যই গুণগত মানসম্পন্ন প্রকল্প এবং সেগুলো চালানোর জন্য উন্নত মানব সম্পদ তৈরি, এই দিকে মনোযোগ দেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আবু ইউসুফ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। অধ্যাপক আবু ইউসুফ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি যোগ দিয়েছিলেন আমাদের তালিকাতে। এবার যাচ্ছি পরের খবরে। 30 এপ্রিল পর্যন্ত 3073টি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি স্থাপন করা হয়েছে। জুনের মধ্যে 4000 মেশিন স্থাপনের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। সকালে সচিব সেগুনবাগিচা এনবিআর ভবনে ইএফডি লটারি অনুষ্ঠানে তিনি আরও জানান, নির্ধারিত সময়ে মেশিন বসানো হচ্ছে, বাকিগুলো যথাসময়ে বসানো হবে। মেশিন ইনস্টলেশনে যে ত্রুটিগুলো ছিল, সিস্টেমের যে ত্রুটিগুলো ছিল, সেগুলো আমরা সংশোধন করে নিয়েছি। বাকি মেশিনগুলো খুব দ্রুত বসানো হবে। যেটুকু আমাদের সমস্যা ছিল এইচডিসির বিষয়ে, আমার বিশ্বাস যে এইচডিসির সেই সমস্যাটাও দূর হয়ে গেছে। না হলে ভেন্ডারের প্রতি অনুরোধ থাকলে এইচডিসির এই সমস্যাটা দূর করার জন্য। ইসলাম ব্যাংক তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি পরিপালনের শিথিলতা দেখানোর কারণে গতকাল ঢাকার পল্টনের বিপণী বিতান চায়না টাউন বন্ধ করে দেয় দোকান মালিক সমিতি। পরে মুচলেকা দিয়ে 4 ঘন্টা বন্ধ রাখার পর দুপুরে মার্কেটটি খুলে দেওয়া হয়। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেদওয়ান আহমেদ, আপনি তো আজকে বেশ কয়েকটি মার্কেট ঘুরেছেন সকাল থেকে, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি একটু জানাবেন, আর কেনাকাটার খবরও জানতে চাই আপনার কাছ থেকে। নিশ্চয়ই ইব্রাহিম পাঠান, আপনি যে শপিং মলটির কথা বলছিলেন, চায়না টাউন শপিং মল, আমি সেই শপিং মলেই আছি এবং গতকাল স্বাস্থ্যবিধি না মানার কারণে শপিং মলটি বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে। আজ কিন্তু পুরোপুরিভাবে এই মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতারা ঢুকছেন এবং বিক্রেতারাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছেন, এটি আমি লক্ষ্য করেছি। আর আপনি অন্যান্য শপিং মলের কথা জানতে চাচ্ছিলেন, অন্যান্য শপিং মলের অধিকাংশ শপিং মলেই আমি লক্ষ্য করেছি স্বাস্থ্যবিধি তারা মেনে চলছেন। শুধুমাত্র নিউ মার্কেট কিংবা জনসমাগম যেখানে খুব বেশি, সেখানে আসলে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানাটা সম্ভব হচ্ছে না। আমি একটু এই মার্কেটের অর্থাৎ চায়না টাউন মার্কেটের বাংলাদেশ দোকান মালিক সমিতির যিনি মহাসচিব, আমি একটু তার সঙ্গেই কথা বলতে চাই যে উনি আসলে এই সংশ্লিষ্ট বিষয়ে কি বলেন। গতকাল যেহেতু মার্কেটটি আপনাদের বন্ধ ছিল, আজকে মার্কেটটি খোলা, তো এই বন্ধই বা কেন ছিল আর পরবর্তীতে কিভাবে এই মার্কেটটি খোলা হলো? ধন্যবাদ আপনাকে। আমরা গত পরশুদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা যৌথভাবে এই মার্কেটটা পরিদর্শন করি। তখন আমরা দেখতে পাই যে এখানে অনেক ক্রেতা এবং বিক্রেতা মাস্কবিহীন, এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, স্যানিটাইজেশনের ব্যবস্থা ছিল না এবং ডিসইনফেক্টেন্ট টানেল ছিল না। আমরা এই বিষয়ে যখন দেখলাম তখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গতকাল মার্কেটটি বন্ধ করে দেই। বন্ধ করে দেওয়ার পরে ওনারা এই সমস্ত সব জিনিসগুলো ডিসইনফেক্টেন্ট টানেল, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন বলে অঙ্গীকার করেছেন। এর ভিত্তিতে আমরা পরবর্তীতে দুপুর 1টার সময় আমরা মার্কেটটা খুলে দিয়েছি। আজকে আমরা দেখলাম যে এখানে আল্লাহর রহমতে শতকরা 100 ভাগেই স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করা হচ্ছে। অনেক ধন্যবাদ ইব্রাহিম পাঠান। বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব আসলে যিনি কথা বলছিলেন, উনি যেটি বলছিলেন গতকালকে স্বাস্থ্যবিধি না মানার কারণে এই শপিং মলটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে শর্ত সাপেক্ষে স্বাস্থ্যবিধি মানার যতগুলো চুক্তি রয়েছে সেই শর্তগুলো মেনে এই শপিং মলটি গতকালকেই খুলে দেওয়া হয়েছে এবং আজকে আমি নিজেও লক্ষ্য করছি যে এই শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতারা আসছেন। কঠোর বিধিবিধান মানার ক্ষেত্রে আসলে কোনো বিকল্প নেই। শাস্তিমূলক ব্যবস্থা নিলে নিশ্চয়ই অন্য দোকানগুলো, অন্য শপিং মলগুলো সেটা মানবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন গোলাম আউলিয়া। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গোলাম আউলিয়া 1983 সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ইউসিবিএল এ দীর্ঘদিন শাখা প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2018 সালের জানুয়ারিতে এএমডি হিসেবে যোগ দেন প্রিমিয়ার ব্যাংকের। দীর্ঘ 37 বছরের কর্মজীবনে চিফ ক্রেডিট অফিসার, আইন, আদায় ও ক্রেডিট ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুপুর 12:30টায় লেনদেন শেষ হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। জানিয়ে দিচ্ছি বাজার পরিস্থিতি। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসসি-এক্সে আমরা দেখছি যে 53 পয়েন্ট যোগ হয়েছে এবং এটি অবস্থান করছে 5588 পয়েন্টে। অপর দুই সূচক ডিএসইএস এবং ডিএস30 এই দুটি সূচকও বেড়েছে এবং ঢাকার বাজারে আজকে প্রায় 1400 কোটি টাকা লেনদেন হচ্ছে, যথেষ্ট ঊর্ধ্বগতি আমরা দেখছি। এবং ঢাকার বাজারে আজকে 203টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 61টির, অপরিবর্তিত আছে 54টি কোম্পানির শেয়ার দর। আমরা দেখছি যে সকালবেলা লেনদেন শুরু হওয়ার পরে 11টার দিকে টানা একদম শেয়ারের দাম বেড়েছে, সূচক বেড়েছে। এবার একটু আমরা দেখে নেই যে টপ 20 শেয়ারে আছে কোনগুলো। বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো 1 নম্বর আছে, বরাবরের মতো এটি 1 নম্বরে বেশ কয় মাস ধরেই। 148 কোটি টাকা লেনদেন হয়েছে এবং এই কোম্পানিটির শেয়ার আজকে সর্বশেষ হাতবদল হয়েছে 96.8 টাকায়। 2 নম্বরে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স, 36 টাকায় হাতবদল হয়েছে, 55 কোটি টাকা লেনদেন সর্বশেষ। এবং ন্যাশনাল ফিড মিল 3 নম্বরে আছে, 39 কোটি টাকা লেনদেন হয়েছে। এবং 4 নম্বরে আছে রবি এবং 5 নম্বরে আছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স। চলতি বছরের প্রথম 3 মাসে বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রিতে রেকর্ড আয়ের তথ্য জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিশ্বজুড়ে চিপ সংকটের কারণে গাড়ি উৎপাদন ও সরবরাহে বাধার মুখে পড়েছে নামিদামি সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তবে সবকিছু ছাপিয়ে প্রথম প্রান্তিকে টেসলার আয় হয়েছে $1039 কোটি। পাশাপাশি এই সময় বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা সংস্থাটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে $43.80 কোটি। চীনের টেসলার মডেল ওয়াই কম্প্যাক্ট স্পোর্ট ইউটিলিটি গাড়ির চাহিদা ও বিক্রি ভালো হয় চলতি বছরের প্রথম 3 মাসে প্রতিষ্ঠানটি 1,84,800টি গাড়ি সরবরাহ করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। ব্যবসা বাণিজ্য সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আছেন ইসলামী ব্যাংক তালিকা। আজ এ পর্যন্ত, সঙ্গে থাকুন।